গুড মর্নিং। সোনকুপির বাঞ্জারা ক্যাম্প থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের তৃতীয় তথা শেষ দিন। আজকে আমরা অযোধ্যা সার্কিটকে গুড বাই জানিয়ে গড় সার্কিটের দিকে রওনা দেব। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবার বেরোনোর জন্য একদম রেডি। আজকে আমরা যাব জয়চণ্ডী পাহাড়, বরন্তি লেক আর গড় পঞ্চকোট। গতকালের দিনটা ছিল ঘটনাবহুল। গতকাল আমরা দেখেছি বামনি ফলস, মার্বেল লেক, মুরগুমা লেক, কৃত্তিবাস বাবার আশ্রম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া ড্যাম এবং শেষে দেখেছি লহরিয়া শিব মন্দির। আজকে ছিল বাঞ্জারা ক্যাম্প থেকে আমাদের চেক আউট করে যাওয়ার দিন, তাই আজকের ব্রেকফাস্টটা স্পেশাল হতেই হতো। আজকে ব্রেকফাস্টে ছিল ছোলে বাটুরে, তার সাথে ইডলি, সাম্বার, ডিম সেদ্ধ আর জিলিপি। আমরা বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় তথা শেষ দিনের সাইট সিইং এর জন্য। আজকে আমরা আমাদের যে বাঞ্জারা ক্যাম্প সেখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। সারাদিন ধরে আমরা ঘুরে বেড়াবো বিভিন্ন সাইট সিইং প্লেসেস গুলো, তারপর সন্ধ্যেবেলাতে আমরা ফেরার ট্রেন ধরবো। তোমার নাম্বারটা বলো ফার্স্টে। 8713096335। সোনকুপি থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব 109 কিলোমিটার। যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আমরা যাব পুরুলিয়া টাউনের ওপর দিয়ে। জয়চণ্ডী পাহাড় নামটা শুনলেই একটা রোমাঞ্চ কাজ করে। পুরুলিয়ার লাল মাটির বুকে দাঁড়িয়ে থাকা এই পাথুরে পাহাড় যেন প্রকৃতির এক খোলা ডায়েরি, যেখানে প্রতিটা ধাপেই লেখা আছে নতুন অভিজ্ঞতার গল্প। 2.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। এটা হচ্ছে এখানকার পার্কিং লট। এখান থেকে সিঁড়ির শুরু, এই সিঁড়ি উঠে যাচ্ছে পাহাড়ের মাথায়। আর এই জয়চণ্ডী পাহাড়ের মাথায় জয়চণ্ডী মাতার মন্দির আর একটা হনুমান মন্দির রয়েছে। আমরা তিনজনই আপাতত আমাদের গাড়ি থেকে, 1 নম্বর গাড়ি থেকে আমরা যাচ্ছি ওপরে। সিঁড়িগুলো শুরু হতেই এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে লাগলো। প্রথম কয়েকটা ধাপ সহজ, তারপরই ধীরে ধীরে ঢাল বাড়তে থাকে। চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট পাথরের টিলা আর শুকনো বনভূমি যেন পথটা আরও নাটকীয় করে তোলে। প্রায় 400-500 সিঁড়ি। শুনতে যতটা সহজ, এই চড়া রোদের মধ্যে উঠতে কিন্তু ততটাই কষ্টকর। কিন্তু মজার ব্যাপার হলো, প্রতিবার থামলেই সামনে খুলে যাচ্ছিল নতুন এক ভিউ। শেষ সিঁড়িটা পেরিয়ে যখন ওপরে উঠলাম, তখন সমস্ত ক্লান্তি এক মুহূর্তে উধাও। মাথার ওপর সূর্যের প্রখর রোদ নিয়ে আমরা এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ের মাথায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 155 মিটার উচ্চতায় অবস্থিত এই জয়চণ্ডী পাহাড় ছোটনাগপুর মালভূমির রেঞ্জের অন্তর্গত। চূড়ায় ছোট্ট একটা মন্দির, জয়চণ্ডী মায়ের। চারপাশে খোলা আকাশ আর নিচে পুরো পুরুলিয়া যেন একটা ম্যাপ হয়ে ছড়িয়ে আছে। উপরে দাঁড়িয়ে যা দেখলাম সেটা ভাষায় পুরো বোঝানো কঠিন। দূরে দূরে ছোট ছোট পাহাড়, লাল মাটির প্রান্তর, সবুজের ছোঁয়া আর সেই অসীম আকাশ। নিচের গ্রাম, দূরের সবুজ বাদামি মাঠ আর মাঝে মাঝে ট্রেনের শব্দ, সব মিলিয়ে একদম সিনেম্যাটিক ফিল। জয়চণ্ডী মূলত হিন্দু দেবী চণ্ডীর একটি রূপ। তিনি শক্তির দেবী, অর্থাৎ মা দুর্গার এক উগ্র ও শক্তিশালী রূপ হিসেবে পূজিত হন।
স্থানীয় মানুষদের বিশ্বাস, মা জয়চণ্ডী এই পাহাড় ও আশেপাশের অঞ্চলকে রক্ষা করেন। এই মন্দিরটি খুব বড় বা প্রাচীন স্থাপত্য নয়, বরং একটি ছোট ও সরল গঠনের। ধারণা করা হয় বহু বছর আগে স্থানীয় গ্রামবাসীরা এখানে পুজো শুরু করেন। ধীরে ধীরে এটি একটি জনপ্রিয় ধর্মীয় স্থানে পরিণত হয়। মন্দিরটি সময়ে সময়ে সংস্কার করা হয়েছে, তাই এর বর্তমান রূপ তুলনামূলকভাবে নতুন। প্রতিদিন স্থানীয় ভক্তরা এখানে পুজো দিতে আসেন। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার ভিড় বেশি হয়। নবরাত্রি ও দুর্গাপুজোর সময় এখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। অনেকেই মানত করে এখানে এসে পুজো দেন। এই জয়চণ্ডী পাহাড়েই হীরক দেশের রাজার শুটিং হয়েছে। পরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে আবার ফেরার পথ ধরলাম। যদি আপনি একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য এখানে আসেন, তাহলে এই জায়গা নিরাশ করবে না। জয়চণ্ডী পাহাড় থেকে পঞ্চকোট পাহাড়ের দূরত্ব প্রায় 20-21 কিলোমিটার। সময় লাগতে পারে 40 থেকে 42 মিনিট। রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম ফরেস্ট ফায়ার বা দাবানল। এইসব অঞ্চল এমনিতেই শুষ্ক, তারপর কী কারণে যেন বনের ঘাসে আগুন লেগে গেছে। লাল মাটির দেশ, পাহাড়ে ঘেরা এক নিঃশব্দ জনপদ, যেখানে সময় যেন থেমে আছে ধ্বংসস্তূপের মাঝে। এটাই গড় পঞ্চকোট। কখনো এখানে ছিল এক সমৃদ্ধ রাজ্য, রাজকীয় প্রাসাদ, সুউচ্চ মন্দির আর জীবন্ত এক জনপদ। এই ছিল পঞ্চকোট রাজবংশের রাজধানী, যাদের ইতিহাস ছড়িয়ে আছে প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে। জঙ্গলে ঘেরা পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছিল এই দুর্গনগরী, প্রতিরক্ষার জন্য আদর্শ আর সৌন্দর্যের দিক দিয়েও অনন্য। আমরা এসে পৌঁছলাম গড় পঞ্চকোট মন্দিরে। পঞ্চকোট রাজবংশের রাজপুরোহিত ও সভাপণ্ডিত রাখাল চন্দ্র চক্রবর্তীর পঞ্চকোট ইতিহাস থেকে এখানকার ইতিহাস জানা যায়। মহারাজ বিক্রমাদিত্যের উত্তরপুরুষ মহারাজা জগদ্দেও সিংহের পুত্র দামোদর শেখর সিংহদেও শেখর রাজবংশের সূচনা করেছিলেন। সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর তাঁর রাজধানী পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। তারপর এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশপরম্পরায় রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী প্রথমে মহারাজনগর, পরে রামবনি মৌজায় এবং 1793 সালের পর কেশরগড়, অবশেষে 1832 সালে কাশীপুরে স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন ধরে এখানকার রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ও কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। এখানে বর্গী আক্রমণের কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না। গড় পঞ্চকোটে বর্গী আক্রমণ হয়নি। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অন্যান্য অসংখ্য স্থাপত্য দেখা যায় এখানে। টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড়বাংলা মন্দির, 3টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটিকে সংস্কার করা হয়েছে। এছাড়াও আছে পাহাড় কোলের জঙ্গলে ঘেরা দুর্গা মন্দির, পাহাড়ের পাদদেশে পাথরের তৈরি ভগ্নপ্রায় ঐতিহ্যবাহী কল্যাণেশ্বরী মন্দির ও কঙ্কালী মাতার মন্দির এবং পাহাড়ের মধ্যভাগে রঘুনাথ বা শ্যাম রঘুবীর মন্দির। বর্তমানে পুরুলিয়া জেলার মধ্যে প্রাচীন ও বিশাল ঐতিহ্যবাহী মন্দিরটি পুরুলিয়া জেলার গর্ব। পাহাড়ের মধ্যে রয়েছে অসংখ্য মন্দিরের ধ্বংসাবশেষের নিদর্শন। রয়েছে ঝর্ণার জল রাজপ্রাসাদে আনার জলবাহিকা পাথরের নালার নিদর্শন, পঞ্চপরিখা, দুয়ার বাঁধ তোরণ, পাথর কেটে নির্মিত গুহাও। 12 বর্গমাইল এলাকা জুড়ে রাজধানী বা গড়টি ছিল সুরক্ষিত। উত্তরে সুউচ্চ পঞ্চকোট পাহাড়, বাকি 3 দিক ঘিরে পরপর কয়েকটি পরিখা ছিল। পরিখার পাশে পাশে মাটির উঁচু প্রাচীর এবং প্রাচীর জুড়ে কাঁটাযুক্ত বাঁশের ঘন ঝোপ লাগিয়ে 30 স্তরীয় নিরাপত্তা বলয় নির্মাণ করা হয়েছিল। প্রাচীরগুলিতে ছিল তোরণদ্বার, মোট 5টি। দুয়ার বাঁধ তোরণদ্বারটি এখনও বর্তমান। ধ্যান ও গম্ভীর পঞ্চকোট পাহাড়ের প্রশান্তিতে ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্য
মুখরিত নৈঃশব্দের সঙ্গীত, ভেষজ উদ্ভিদ সমৃদ্ধ পাহাড়ের নির্মল বাতাস এবং মন্দির এলাকার আধ্যাত্মিক পরিবেশকে আরও ঘন করে তোলে। স্থানটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত। তিনি পঞ্চকোট নিয়ে 3টি কবিতা লিখেছেন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন রানীমহল সহ 7টি মন্দিরকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার সাধন ও সংরক্ষণের ব্যবস্থা নিয়েছেন। পুরো এলাকাটি নৈঃশব্দের এলাকা বা জোন অফ সাইলেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। গড় পঞ্চকোট দেখে এবারে আমরা যাচ্ছি বড়ন্তি লেক। মাঝে আমরা একটা জায়গায় থেমে দুপুরের খাওয়া সেরে নিলাম। লাঞ্চ করে এবারে আমরা রওনা দিয়েছি বড়ন্তি লেকের দিকে। সূর্যের আলো পড়ে এসেছে, এখন আর রোদের তেজ অতটা বেশি নেই, সেই জন্য ওয়েদারটা একটু প্লেজেন্ট হয়েছে। গড় পঞ্চকোট থেকে বড়ন্তি লেকের দূরত্ব প্রায় 14-15 কিলোমিটার। সময় লাগতে পারে প্রায় 40 মিনিট। এবারে আমরা এসে পৌঁছলাম আমাদের এবারের ট্রিপের শেষ গন্তব্য বড়ন্তি লেকে। লাল মাটির দেশ, পাহাড়ের নীরবতা আর জলের বুকে ধরা পড়া আকাশের প্রতিচ্ছবি, এই সব কিছুর মেলবন্ধনেই লুকিয়ে আছে এক অজানা সৌন্দর্য, বড়ন্তি লেক। পুরুলিয়ার বুকের মাঝে অবস্থিত এই লেক যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক শান্ত ছবির ক্যানভাস। বড়ন্তি লেকের ইতিহাস খুব প্রাচীন নয়। লেকটি মূলত সেচ ও জল সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। বড়ন্তি লেকের আসল আকর্ষণ তার অপার প্রাকৃতিক সৌন্দর্য। লেকের ধারে বসে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। সূর্যাস্তের সময় পাহাড় ও জলের প্রতিফলনে সোনালি লাল আভা তৈরি হয়, যা একেবারেই অনন্য। লেকের গড় গভীরতা খুব বেশি নয়, আনুমানিক 15 থেকে 20 ফুট পর্যন্ত গভীর হতে পারে, তবে বর্ষাকালে কিছু অংশে গভীরতা আরও বেড়ে যায়। আশেপাশের গ্রামগুলির কৃষিকাজের জন্য এই লেকের জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেকটি স্থানীয় পাখি ও অন্যান্য জীবের জন্য একটি গুরুত্বপূর্ণ বাসস্থান। শীতকালে অনেক পরিযায়ী পাখিও এখানে দেখা যায়। যদিও এটি মূলত একটি ড্যাম, কিন্তু এখন এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ফটোগ্রাফি, প্রকৃতিকে উপভোগ এবং শান্ত সময় কাটানোর জন্য মানুষ এখানে আসে। কিন্তু বড়ন্তি শুধু প্রয়োজনের গল্প বলে না, এটা শেখায় থেমে যাওয়ার গল্প, নিজের সঙ্গে একটু সময় কাটানোর গল্প। সূর্য যখন ডুবে যায় পাহাড়ের আড়ালে, জলের বুকে লাল আভা ছড়িয়ে পড়ে, আর তখন মনে হয় এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। যদি কখনো শহরের কোলাহল আপনাকে ক্লান্ত করে তোলে, তবে একবার চলে আসুন বড়ন্তি লেকের ধারে, যেখানে প্রকৃতি শুধু দেখা যায় না, অনুভব করা যায়। বড়ন্তি লেকে একটা দুর্দান্ত সূর্যাস্ত দেখলাম, টাইম ল্যাপস করলাম, এরপরে ঘরে ফেরার পালা। এবারে আমরা বাড়ি ফিরবো, যাব পুরুলিয়া স্টেশনে, সেখান থেকে ধরবো ট্রেন। বড়ন্তি লেকের সেই নীরবতা, পাহাড়ের ছায়া আর সূর্যাস্তের রং যেন আমাদের সঙ্গেই রয়ে গেল। সেখান থেকেই শুরু হলো ফেরার পথ। দূরে পাহাড়ের গায়ে আগুন লেগেছে, সেটা এই অন্ধকারে আরও ভালোভাবে ফুটে উঠেছে। বড়ন্তি লেককে পিছনে ফেলে প্রায় 65 কিলোমিটার পথ সামনে রেখে আমাদের ফেরার যাত্রা শুরু হলো। সদ্যনামা অন্ধকার ভেদ করে আমাদের উইঙ্গার গাড়িগুলো ছুটে চলছিল। হেডলাইটের আলোয় ভেসে উঠছিল রাস্তা, মাঝে মধ্যে পাহাড়ের অস্পষ্ট ছায়া, আর আমরা 3 দিনের স্মৃতি বুকে নিয়ে ফিরছিলাম নিজের শহরের দিকে। ছোট্ট এই ছুটি যেন খুব দ্রুতই শেষ হয়ে গেল। গাড়ির ভেতরে তখন জমে উঠেছে শেষ মুহূর্তের আড্ডা। কার সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গা? কেউ বলছে বামনি ফলসের সেই বুনো সৌন্দর্য, কেউ মুগ্ধ অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ দৃশ্যে,
আবার কারোর মনে গেঁথে আছে জয়চণ্ডী পাহাড়ের চূড়া থেকে দেখা সেই অসাধারণ ভিউ। কেউ বলছে মুরুগুমা লেকের শান্ত জলরাশি, আবার কেউ হারিয়ে গেছে মার্বেল লেকের অদ্ভুত নীল সবুজ জলের রহস্যে। এইভাবেই চলতে চলতেই হঠাৎ একটু সমস্যা তৈরি হলো রাতের খাবার নিয়ে। আগেই এতজনের জন্য খাবার বলা ছিল, কিন্তু সংখ্যাটা বেশি হওয়ায় সেটা প্রস্তুত হতে একটু দেরি হচ্ছিল। তাই আমরা সরাসরি পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশনে না গিয়ে কাছাকাছি একটা ফাঁকা মাঠে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে লাগলাম। মাঝে মাঝে একটু চিন্তাও হচ্ছিল যদি ট্রেনটা মিস হয়ে যায়, কিন্তু সেদিন যেন সবকিছু আমাদের পক্ষেই ছিল। আমাদের ট্রেনও চলছিল একটু দেরিতে, তাই শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক সামলে নেওয়া গেল। অবশেষে ক্লান্ত শরীর নিয়ে আমরা পৌঁছলাম স্টেশনের প্ল্যাটফর্মে। সবার মধ্যে তখন এক অদ্ভুত অনুভূতি, একদিকে বাড়ি ফেরার তাড়া, অন্যদিকে এই কয়েকদিনের একসাথে কাটানো মুহূর্তগুলো ছেড়ে যাওয়ার হালকা মন খারাপ। এক এক করে সবাইকে বিদায় জানানো, আবার দেখা হবে বলার সেই ছোট্ট প্রতিশ্রুতি। এর মাঝেই স্টেশনে ঢুকে পড়ল আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস। ট্রেনে উঠে ডিনার সেরে ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বার্থে। একটা ট্রিপের শেষ, কিন্তু আসলে কি সত্যিই শেষ? না, প্রতিটা শেষের মধ্যেই লুকিয়ে থাকে নতুন শুরুর ইঙ্গিত। এই ট্রিপের গল্প এখানে থামল ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আর একটা নতুন যাত্রার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।